সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইউনূসবিহীন প্রথম ঈদ কেমন কাটাল বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধানমন্ত্রী তারেকের মাথায় চরম নারীবিদ্বেষ জঙ্গিদের হাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মিথ্যে মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও আব্দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের পর আমেরিকার টার্গেট বাংলাদেশ, নেত্রী হাসিনাই সঠিক ছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে, রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? আর তারেক রহমান কি বলেছেন? তিনি সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। কোনো প্রান্ত থেকে মির্জা ফখরুলের বক্তব্যকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে যা বলেছেন সেটা একটু খুঁটিয়ে বিশ্লেষণ করা দরকার। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা নিষিদ্ধ থাকবে। কিন্তু দলের তো অনেক শাখা সংগঠন আছে, তাদের তো পূর্বতন তদারকি সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি। তাই বাকিরা যারা আছে, মির্জা ফখরুল এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের অনেক শাখা সংগঠন আছে, তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগের শাখা সংগঠনের কাজকর্ম নিয়ে বিএনপি সরকারের কোনো অ্যালার্জি নেই। প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক 1, নেতা দুজন, দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে, দ্বিতীয়জন দলের মহাসচিব। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে তারেক রহমান, তিনি বিএনপির চেয়ারপারসন। আর দ্বিতীয়জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দলের মহাসচিব। টেক 2, কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে তার বা কার দলে অবস্থান। জবাবে তারেক বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? টেক 3, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার বেশ কিছুদিন বাদে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দপ্তরগুলি খুলতে শুরু করে। প্রশাসনের তরফ থেকে কোথাও কোথাও বাধা দেয়া হয়েছিল, তবে সর্বত্র নয়। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে সরকারে প্রচ্ছন্ন মদত না থাকলে নিষিদ্ধ থাকা একটি দলের পক্ষে এভাবে তাদের বন্ধ থাকা দপ্তর খোলা সম্ভব নয়। টেক 4, গত 13 ফেব্রুয়ারি গুলশানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রসঙ্গে এই মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তার জবাব ছিল, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। গত 13 ফেব্রুয়ারি বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত।
বাংলাদেশের নির্বাচন তখন প্রায় দোরগোড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা শুরু হয়েছে সম্ভাব্য ভোটের ফল। কোনো জনমত সমীক্ষায় বলা হল ক্ষমতায় যাচ্ছে জামাত, তাদের পিছনে মদত রয়েছে আমেরিকার। আর ভোটের ফল কি হল তা আমাদের সকলের জানা। বাংলাদেশের রাজনৈতিক মহলে আশঙ্কা তৈরি হয় যে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেলে বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। জামাত ক্ষমতা দখল করতে পারেনি ঠিকই, তারা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংবাদের শিরোনাম সূত্রে জামাত নেতা শফিকুর রহমানের একটি বক্তব্য তুলে ধরতে হয়। তার এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল, যদিও জামাতের আমির এবং তার দলের দাবি আইডি হ্যাক করা হয়েছিল। এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া যে পোস্ট ঘিরে শোরগোল পড়ে তাতে বলা হয়, নারীর প্রশ্নে জামাতের অবস্থান ভীমরান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। তখন এটি অন্য কিছু নয়, বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। এই পোস্ট নিয়ে সেই সময় বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাম ছাত্রদল এবং বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন জামাতের আমির। ঢাকায় ঝাড়ু মিছিল করে জামাতের আমিরকে প্রকাশ্যে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়। শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও জামাতে ইসলামীর দাবি ওই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি। ওই অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য হ্যাক হয় এবং তখন পোস্টটি করা হয়। আর বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি তারা হ্যাকারদের দখল থেকে ফিরিয়ে এনে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এছাড়া এই হ্যাকিংয়ের সঙ্গে একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত বলে অভিযোগ করেছে জামাতে ইসলামী। ভাবাই যায় না। আবার এটাও বলা যেতে পারে ঘটনায় অবাক হওয়ার মতো কিছুই হয়নি। ড. মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয়, বদলার রাজনীতি করতে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জাহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনা সহ ১২৪ জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শুক্রবার ২০ মার্চ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল।